সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেলের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে আমাদের ঢাকায় শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 12 মে পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক শিল্পকর্ম প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 4 জুন পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে নবকুমার ভদ্রের একক চিত্রকলা প্রদর্শনী সামার ইন কালার। প্রদর্শনী চলবে 14 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 দেখবেন হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। কথা কস্তাকে আরে বেটা মিলির লগে হোল নাইট ডেট মানে সারা রাত কাটায় আইলি ভোরবেলায় থানায় বুঝাইলি এরপরও মন খারাপ কি হয়েছে কত আমারে খুললা গাও। মিলি খুবই অসুস্থ। মানে কি অসুস্থ? খুবই অসুস্থ, খুব। রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। বুঝেছো তো মানে আমি কি বলছি? হ্যাঁ এইটাই এখন আপনার বিয়ে করতে হবে এই তো। হ্যাঁ আমি খুব বুঝতে পেরেছি। এখন এইটা বলবে তো যে ফান করে বলেছি? না ফান করিনি, আমি জোর দিয়ে কথাটা বললাম। হ্যাঁ ওই যে একটা কথা আছে না যে হক কথা ফক করে বেরিয়ে যায়, যে যার মনে যা ফল দিয়ে ওঠে তা। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক শিল্পকর্ম প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালো। তো 7 তারিখ থেকে অর্থাৎ 7 মে থেকে আপনার দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনীর সূচনা হয়েছে এবং শুরুতেই জেনে নিই যে কেমন চলছে প্রদর্শনী। আমার কাছে সাকসেসফুলি মনে হয়েছে। আমি ওপেনিংয়ে অনেককে এক্সপেক্ট করিনি, তাদের পাইছি এবং সবাই খুব প্রশংসা করছে। কারণ এক্সিবিশনটা সাজানো হয়েছিল এমনভাবে, মানে বাংলাদেশের সাধারণত আর্ট এক্সিবিশন বলতে মানুষ একটা স্কাল্পচারের এক্সিবিশন হলে শুধু স্কাল্পচার দেখে, পেইন্টারের এক্সিবিশন হলে শুধু পেইন্টিং দেখে। তো আমার এখানে না মানে মিক্স অনেক ধরনের মাল্টিডিসিপ্লিনারি কাজ ছিল, ভ্যারাইটি ছিল। ফ্লোর জুড়ে ইনস্টলেশন, দেয়ালে হ্যাঙ্গিং স্কাল্পচার, ড্রয়িং, কোনো একটা কর্নার রুমে লাইট বক্স। তো এই ভ্যারাইটিটা অনেকে এনজয় করছে এবং খুব প্রশংসিত হয়েছে আর কি মোটামুটি, এবং এটা খুব বড় পাওয়ার মতো মনে হয়েছে। আর বেঙ্গলের এটা হচ্ছে লাস্ট শো, দ্যাটস ওয়াই ওইটা ওদের কাছেও খুব ইম্পর্টেন্ট। ওরাও খুব যত্ন নিয়ে শোটা সাজাইছে।
আচ্ছা, বলছিলেন অনেকগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করা হয়েছে, অনেকগুলি মাধ্যম নিয়ে এখানে কাজ করেছেন। সাধারণত আমরা জানি যে নতুন যে কোনো কিছু কিন্তু দর্শকরা প্রথম দিকে একটু নিতে কষ্ট হয় বা তারা সেভাবে রেসপন্স করে না, সেক্ষেত্রে দর্শকদের কাছ থেকে রেসপন্স কেমন পেয়েছেন? ভালো পেয়েছি, কারণ কিছুটা চেঞ্জ হয়েছে। এখনকার ইয়াং যারা তারা আসলে অনেক বেশি অনলাইন কানেক্টেড, তারা বাইরের মানে ফিজিক্যালি দেখতে না পারলেও দুনিয়াতে কি হচ্ছে এটা এখনকার নতুন জেনারেশন খবর রাখে। তাছাড়া আমাদের মানে অগ্রগামী মানে আর্টিস্ট যারা তৈবা বেগম লিপি, মাহবুবুর রহমান, এরা দীর্ঘদিন ধরে এই নিউ মিডিয়া নিয়ে কাজ করতেছে। বৃত্ত বলে যে অর্গানাইজেশন, ওদের কারণে মানে একটা কন্টেম্পোরারি আর্টে একটা চেঞ্জ আসতেছে এবং আগামী 5-7 বছরের মধ্যে এটা খুব আসবে। আমি হয়তো ওই প্রপার টাইমটায় ফিট ইন হয়েছি যে ঠিক কনভেনশনাল কাজের পর এটা দুটো মিক্স করে যে নতুন মিডিয়ায় কাজ করা যায় সেই প্র্যাকটিসিং আর্টিস্টদের তালিকায় পড়ছি। এটা আমার জন্য খুব মানে পজিটিভ একটি দিক এবং দর্শকরাও ভালো রেসপন্স করতেছে। কারণ ওই গ্যালারিতে গিয়ে দেয়াল জুড়ে, আর আসলে আমি ছবি আঁকার সময় কারো বাসার ড্রয়িং রুমে আমার পেন্টিং সাজানো থাকবে এই চিন্তা করে ছবি আঁকি না আমি। কারণ আমার ল্যাঙ্গুয়েজ মানে আমার প্রতিবাদ, আমি যেহেতু খুব পলিটিক্যাল ফিগার না, আমি রাইটার না, তো আমারও তো সোসাইটির প্রতি কিছু রেসপন্সিবিলিটি আছে এবং নিজস্ব একটি ভাষা আছে। হ্যাঁ, তো আমার প্রতিবাদ হচ্ছে আমার ছবি, মানে আমার কথা বলা আমার ছবি। তো আমি ছবির মধ্যে দিয়ে সেই প্রতিবাদটা করি বা আমি যে এক্সিস্ট করতেছি সোসাইটিতে, যেটা বলতে চাই সেটা ছবির মাধ্যমে বলা। কারণ যে সাবজেক্টগুলো আমাকে রিয়েলি ম্যাটার করে, ভয়ঙ্কর জিনিস, আমি আসলে খুব ভীতু টাইপের মানুষ অনেকটা। সাবজেক্টের প্রসঙ্গ যখন আসলো তাহলে জানতে চাইবো আসলে কি ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করেছেন? এতগুলি মাধ্যমে কি একটি সাবজেক্টই বারবার রিপিট হয়েছে? কি ধরনের সাবজেক্ট সেটা যদি একটু বলতেন। যুদ্ধ আমাকে বরাবরই খুব বেদনা দেয়। আমার কাজের মধ্যে মিলিটারি, পলিটিক্স, ভয়ঙ্কর জিনিসগুলো থাকে সাধারণত। আমার একটা লাইট বক্সের কাজ আছে, ওখানে আমার নিজের বডিকে কোনো জায়গায় কাটা হয়েছে, রিশেপ করা হয়েছে, ওটাকে আবার নেগেটিভ অ্যাটিটিউড দিয়ে ওর মধ্যে দিয়ে অস্ত্রের সব টেকনিক্যাল ড্রয়িং, যেটা মানে যারা আর্মস ফ্যাক্টরিতে যারা অস্ত্র তৈরি করে তারা আগে একটা টেকনিক্যাল ড্রয়িং করে, ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িং করে, সেই ড্রয়িংগুলো শার্পলি করা এবং সেটা আমার নিজের বডির মধ্যে পেস্ট করা। তো এটা লাইটটা যখন জ্বলে মনে হয় একটা ডার্ক রুমের মধ্যে আমি এক্সরে শিট আমরা যে কারণে দেখি, আমরা এক্সরে কখন করি? যখন আমাদের অসুখ বিসুখ হয়, একটা ভয় থাকে, এক্সরে শিট দেখে কি বেরোলো, তো ওই রকম একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো ওই জন্য আমার শোর টাইটেলটাও হয়েছে ইন্টিমেট ফেয়ার, মানে ভয়কে খুব কাছে থেকে দেখা এবং ভয়কে খুব আগলি না করে ভয়টাকেও আমি খুব ঠিক একটা নান্দনিকতা বোধের জায়গা থেকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা, যেন ভয়টা দেখে মানুষ আটকে না ওঠে, ভয়টাও যেন এনজয় করার মতন একটা জিনিস। আচ্ছা, মানে এই ধরনের ডিফারেন্ট একটা সাবজেক্টে সাধারণত নেগেটিভিটি নিয়ে শিল্পীরা কাজ করেন, কিন্তু সাবজেক্টটা বা থিমটা একদমই ডিফারেন্ট। কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন কি? আসলে আমি অনেক আসলে ফলো করতে গেলে এখন যদি বলি, জয়নুল আবেদিন আমাদের পায়োনিয়ার আর্টিস্ট, ওনার দুর্ভিক্ষের ছবি যদি দেখি আমরা, দুর্ভিক্ষের সময় কাক, মানুষ যেভাবে, ওই ছবিগুলো সাবজেক্টগুলোও কিন্তু খুব ভয়ঙ্করই ছিল। তো মাঝখানে একটা বড় জেনারেশন গ্যাপ গেছে, অনেকেই খুব অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, সুন্দর সারফেস পেইন্টার, তো এগুলো আসলে এনজয় করি, মানে খারাপ লাগে তা না, কিন্তু আমি নিজে কাজ করার সময় মনে করি এগুলো তো হচ্ছে গতানুগতিক। তো আসলে আমার সবসময় না, আমি খুব অস্থির প্রকৃতির। আচ্ছা, একটা কাজ করতে করতে এটা শেষ করার আগে আরেকটা ম্যাটেরিয়াল পাইছি, ওইটার মধ্যে ঢুকে যাই, এটা হয়তো হাফ ডান রয়ে গেছে, বা 2 বছর পরে খুঁজে এটা ধরছিলাম, এটা শেষ করা হয় নাই। আমি খুব সার্চ করতে থাকি, নতুন কি করা যায়, নতুন কি করা যায়। অলওয়েজ একটা কাজ কমপ্লিট হওয়ার পরে ভালো লাগলো না, এটা বাদ দিয়ে দেই, ঠিক আছে। তো ওই সবসময় একটা মানে প্রস্তুতি চলে নিজের মধ্যে দিয়ে এবং নিজেকে ভেঙে চুরে সাজানোর একটা চেষ্টা। আচ্ছা, নিজেকে ভেঙে চুরে সাজানোর এই প্রস্তুতিটা আসলে কবে থেকে নেওয়া, অর্থাৎ এই এক্সিবিশনটা প্রিপারেশনটা কবে থেকে নিচ্ছিল? এই এক্সিবিশন আসলে ছবি আঁকতেছি তো লাস্ট 12-13 বছর ধরেই সিরিয়াসলি ইনভলভ। তো অনেক বছরই কাজ করতেছিলাম, মনে হচ্ছে না, মানে শোটো করার মতন যে নিজের যে ইউনিকনেস, নিজের সন্তুষ্টি আসছিল না, আর সেই মনে হচ্ছে এই ছবিটার মধ্যে অমুক সিনিয়র আর্টিস্টের প্রভাব, এটার মধ্যে অমুকের প্রভাব। তো নিজের ছবিগুলো যখন নিজেই দেখতাম, আসলে এটার মধ্যে তো আইডেন্টিটি ক্রাইসিস আছে। এই ছবিটা দেখলে কেউ বলবে যে হচ্ছিল না, বা তারপরে
আসলে বৃত্তের একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করলাম 2009-এ। আচ্ছা 2009 or 10। তারপরে টোকিওতে আমি একটা ডিজাইন ম্যানেজমেন্ট কোর্সে একটা টেকনিক্যাল স্কলারশিপ পাইছিলাম। এই দুইটা ট্রেনিং আমার লাইফ মানে অনেক কিছু দেখার স্কোপ পাইছি, চেঞ্জ করে দিছে। আর বা কাজের বা চিন্তার কাজে, হ্যাঁ। ম্যাচুরিটি আসছে আর অনেকটা। বৃত্তের সাথে ইনভলভ হওয়ার পরে বৃত্তের পায়োনিয়ার যেহেতু মাহবুব ভাই, লিপি আপা, ওদের সাথে ডিসকাস করতাম। ওরা সবসময় দেশের বাইরে ট্যুর করছে, কি ধরনের কাজ করছে, ওইটা খুব ইন্সপায়ার করতো। ফাইন, তাহলে আসলে কনভেনশনাল মিডিয়াতে কাজ করব না। তখন আসলে আস্তে আস্তে নিজেকে খুঁজে পাইছি যে ফাইন, আমি তো এরকমভাবে কাজ করতে। একবার আমস্টারডামের একটা শোর জন্য, ওই বৃত্তের একটা শো, তো মাহবুব ভাই আমাকে বললো তুমি ছোট ছোট কিছু ড্রয়িং বেস কাজ করে দাও। আচ্ছা ও ফাইন, তখন আমি ওই ড্রয়িং বেস কাজ করে মজা পাইলাম। তারপরে মুম্বাইতে একটা শো গিল্টের, বীরাঙ্গনা সোনাক্ষী বলে একটা ইন্ডিয়ান কিউরেটার, ও একটা শো অ্যারেঞ্জ করছিল বার ফ্লস নামে। তো ও আমার কাজ সিলেক্ট করছিল। ওই শোতে মাহবুব ভাই, লিপি আপা অনেকেরই কাজ ছিল বাংলাদেশি। তো ওই শোর জন্য আমি কিছু ড্রয়িং বেস, তখন কিছু ব্ল্যাকের উপরে ড্রয়িং করে মজা পাইলাম। আর শুধু লাইন ড্রয়িং দিয়ে কাজ ড্রয়িং করা। বেস করে কিছুটা জায়গায় অ্যাক্রিলিক টাচ করে। তারপরে আমার সলোতে অনেকগুলো এরকম ব্ল্যাকের ড্রয়িং বেস কাজ ছিল। আমি ইসলাম ইয়াং আর্টিস্টে ওই রকম ব্ল্যাকের রিভার্সে ড্রয়িং। তো সবাই এখন ওই ব্ল্যাকের ড্রয়িং দেখলে আমার সাইন না থাকলেও চেনে এটা আমার কাজ। তো এই শোতে এসে আমি চিন্তা করলাম ওকে ফাইন, ইস ডান, অনেক হয়েছে, তো স্ট্যাবলিশড হয়ে গেছে এই ল্যাঙ্গুয়েজটা আমার। আমি আরেকটু ডিফারেন্ট কিছু খুঁজে পাই কিনা। তো না খুঁজলে তো আসলে আর্টিস্টরা কখনো থেমে থাকতে হয় না, মানে সামনের দিকে খুঁজতে হয়, আপডেট খুঁজতে হয় কি নতুন কি। আচ্ছা এটার উদ্বোধনীটা তো ছিল 7 তারিখে। 7 তারিখে তো সন্ধ্যা 6:30। কেমন হয়েছিল উদ্বোধনী আয়োজনটা, কারা খুব উপস্থিত ভালো ছিলেন? ছিল, অনেক গ্যালারি ভর্তি দর্শক ছিল। আর অস্ট্রেলিয়ান হাই কমিশনার সে এটা ওপেনিং করছে। আর শিশির ভট্টাচার্য, যেহেতু আমি একদম মফস্বল থেকে ঢাকায় আসার পরে, তো আসলে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের টিচার হিসাবে শিশির স্যারকে পাইছি। তো এই গত সেই 1991 সাল থেকে এ পর্যন্ত শিশির স্যার অনেক কাছে থেকেই আসলে আমার জার্নিটা দেখছে। এই জন্য বেঙ্গলের লুভা আপা যখন ডিসাইড করছে যে আমার স্পেশাল গেস্ট কাকে বানাবে, তখন অনেক চিন্তা করে আমার মাথায় শিশির ভট্ট ক্যান বি, মানে তখন আমাকে যখন বললো যে শিশির স্যারকে তো করতে চাই, আপনার কোনো আপত্তি আছে কিনা, ফাইন। পরে আমি শিশির স্যারকে কথা বললাম, শিশির স্যার বললো তোমার এক্সিবিশন, কোনো প্রবলেম নাই। তো উনি ইন্টারেস্টিংলি বলছে আমার সম্পর্কে, লুভা আপা বলছে। যেহেতু শিশির স্যার এত কাছ থেকে আপনাকে দেখেছেন, আপনার জার্নিটা দেখতে পেরেছেন, তো সেক্ষেত্রে তার মন্তব্য কেমন ছিল, কি বললেন আপনার কাজ দেখে? স্যার বরাবরই আমাকে খুব ভালোবাসে। তো ভালোবাসার মানুষ আসলে ভালো কথাই বলবে, আর সে খুব অ্যাপ্রিসিয়েট করছে। এবং সে ইভেন্ট শোর পরে সে আমাকে ফোন করেও বলছে যে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করছে, বড় পাওয়া। আগে যে এক্সিবিশনটা ছিল সলো এক্সিবিশন, তো সেটার সাথে এবারের এক্সিবিশনটার কি কোনো সিমিলারিটি আছে? বা হ্যাঁ, সিমিলারিটি আছে। ওই এক্সিবিশনের কিছু কাজের সিরিজের কন্টিনিউশন এই শোতে আছে। ওই শোতেও আসলে কিছু ডিফারেন্ট টাইপের স্কাল্পচার ছিল, সেটা পরিমাণে কম ছিল। এই শোতে স্কাল্পচারের পরিমাণটা বাড়ছে। এই মানে জাস্ট উল্টো হয়েছে, আগে ড্রয়িং বেশি ছিল আগের শোতে আর স্কাল্পচার কম ছিল। এবারের শোতে অবজেক্ট বেশি, ড্রয়িং কম। আচ্ছা, এরপরে আর কোনো এক্সিবিশন করার চিন্তা আছে কিনা এই মুহূর্তে? অবশ্যই, মানে আর্টিস্টরা তো থেমে থাকে। আমি এক্সিবিশন ঠিক ফিক্স করে এক্সিবিশন সেন্ট্রিক কাজ করি না। আমি আসলে আমার লাইফস্টাইলের মধ্যেই কাজ করাটা আমার পার্ট হিসাবে ধরে নিছি। আমার এই এক্সিবিশনেও আমার আসলে আরো প্রচুর কাজ আছে যেগুলো আমি এক্সিবিট করতে পারতাম। নতুন কোনো থিম নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন কি? হ্যাঁ, আসলে আমি সিরিজ ওয়াইজ কাজ করি। দেখা যাচ্ছে আমার মানিটাইজ একটা সিরিজ আছে, সেটা আমি 2012-তে শুরু করছি। তখন হয়তো ওই সিরিজে 10টা কাজ করছি। আবার হয়তো ওই সিরিজের আন্ডারেই একটু ডিফারেন্ট করে ওই সিরিজের কন্টিনিউশন এখনো করে যাচ্ছি কিছু। আবার ইন্টিমেট ফেয়ার, ওইটাও আসলে ছবি মেলা হলো ঢাকায় লাস্ট 2015-তে আর 2014-তে। সেই ছবি মেলার একটা সলো প্রজেক্ট ছিল। কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু সময় হাতে একেবারেই কম। তো আপনার যে যাত্রা শুরু করেছেন সেই যাত্রা যেন অব্যাহত থাকে এই প্রত্যাশা থাকলো। আর অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এক্সিবিশনটা 1 মাস কন্টিনিউ করবে গুলশান 1 নম্বরে বেঙ্গল আর্ট লাউঞ্জে, সকাল 12টা থেকে রাত 8টা পর্যন্ত। দেখলে ভাল লাগবে আপনাদের, আশা করি।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।